বেলা তখন আন্দাজ 1টা। খাওয়া দাওয়ার পর হুঁকাকাশি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় বেহারা অমৃত একখানা ভিজিটিং কার্ড এনে উপস্থিত করল। একবার সেদিকে তাকিয়ে তিনি দেখলেন নামটা অচেনা। সঙ্গে করে ভেতরে নিয়ে এসো বলে খবরের কাগজটা তিনি একপাশে সরিয়ে রাখলেন। একটু পরেই পৌরবয়সী যে বাঙালি ভদ্রলোকটি ভেতরে ঢুকে হুঁকাকাশিকে অভিবাদন জানালেন, তার পানে মুহূর্তকাল তাকে নির্নিমেষে তাকিয়ে থাকতে হলো। বাস্তবিকই কার্ডের লেখার নামটা আগে থেকে দেখা না থাকলেই নিচে বাঙালি তা বুঝতে হুঁকাকাশির মতো লোকেরও কষ্ট হতো। প্রায় সাহেবের মতোই ধপধপে রং, পা থেকে গলা অবধি নিখুঁত সাহেবী পোশাক, চলার এবং কথা বলার ভঙ্গিটি পর্যন্ত সাহেবী ধরনের। ভদ্রলোকের মুখখানা কিন্তু বড়ই মলিন, চোখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ রয়েছে। আগন্তুকটি প্রথম আলাপ শুরু করলেন। বললেন, আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু আমাদের ফার্মটার নাম সম্ভবত আপনি শুনেছেন। কোন ফার্ম? হুঁকাকাশি প্রশ্ন করলেন। সেন অ্যান্ড সরকার লিমিটেড জুয়েলার্স। হ্যাঁ, এ নাম হুঁকাকাশি শুনেছেন বটে। জুয়েলার্স বা মণিকার বলিতে যা বোঝায় এনারা তার চেয়ে একটু স্বতন্ত্র রকমের। অবশ্য হিরে জহরত এনারাও বেচেন বটে, কিন্তু কারবারের প্রধান কাজ হিরে পালিশ এবং কাটাই করা। কিছুদিন হলো এরা দমদমে ছোটোখাটো একটা কারখানা খুলেছেন, সে খবরও হুঁকাকাশি রাখেন। ঠিক বিলেতি কায়দায় না হলেও কারখানাই বটে। আগন্তুক, তার নাম মিস্টার সেন, আবার বললেন, আমি এই কারবারের সিনিয়র পার্টনার। হল্যান্ডের আমস্টারডামে 20 বছর হাতে কলমে কাজ শিখে এসে এখানে ব্যবসার পত্তন করেছি। কাজকর্ম চলছিল ভালোই, কিন্তু মিস্টার হুঁকাকাশি, হঠাৎ আমার এক বিপদ উপস্থিত হয়েছে, বুঝলেন। হুঁকাকাশি একটু নড়ে চড়ে বললেন, সব কথা আমাকে খুলে বলুন। বিঘাউনির রাজার নাম শুনেছেন? মনে হয় তিনি আমাদের একজন বাঁধা খদ্দের। কিছুদিন আগে তার কাছ থেকে একখানা হিরে আসে, সেটাকে হাল ফ্যাশন অনুযায়ী কেটে পালিশ করে দিতে হবে। কালকে কারখানায় আমার আর আমার পার্টনার সরকারের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়। হিরেটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেশ করে দেখিয়ে দিই যে কিভাবে কাটলে ওটির জৌলুস সব চাইতে বেশি খুলবার সম্ভাবনা রয়েছে। ঠিক হলো আমার উপদেশ মতো আমার সামনে আজ ওটা কাটা হবে। কাল আমার সময় ছিল না, কাজের তাড়াই বার হতে হয়েছিল। দিনের শেষে কাল যখন কারখানা বন্ধ করা হয় তখনও ওখানা ঠিক জায়গাতেই ছিল। তারপর হীরের কেস বন্ধ করে চাবি দেওয়া হলো, কিন্তু আজ কারখানায় এসে দেখতে পেলাম কেসে হিরেখানা নেই, তার খোলটা খালি পড়ে রয়েছে। অর্থাৎ রাত্রির বেলায় হিরেটি চুরি গেছে। অথচ কিভাবে যে হিরেটা চুরি যেতে পারে আকাশ পাতাল ভেবেও আমরা তার কোনো কুলকিনারা পাচ্ছি না। সমস্ত কারখানাটির একটি বর্ণনা দিলেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। যে প্রকাণ্ড হলঘরটাতে আমাদের কাজ হয়, অর্থাৎ হিরে থাকে, সেটা থেকে বাইরে বেরোবার একটি মাত্র দরজা। সারা ঘরে আর দ্বিতীয় দরজা নেই। ল্যাচ কি দিয়ে সে দরজা খোলা হয়, বন্ধও হয় সেভাবেই। আমার আর মিস্টার সরকারের হাতে শুধু তার চাবি, আর কারো হাতে চাবি কখনোই পৌঁছতে পায় না। দরজার পরে বাইরে শক্ত লোহার কোলাপসিবল গেট, তারও চাবি শুধু আমাদের দুজনের কাছেই। কারখানা ছুটি হলে প্রত্যহ আমি নিজে হাতে প্রথমে ভেতরের দরজা, তারপর কোলাপসিবল গেট বন্ধ করে দিই। হলের ভেতর আলো আসবার জন্য অনেকগুলি জানলা অবশ্য রাখতে হয়েছে, তবে সেগুলো মানুষের নাগালের অনেকখানি উঁচুতে। সবগুলো জানলাতে প্রথমত মোটা মোটা লোহার শেক, তারপর আগাগোড়া মেহিতারের জালে ছাওয়া। মাছিটিরও গলবার জো নেই। জালার পাল্লা আগাগোড়া লোহার। কাজ বন্ধ হয়ে গেলে ভেতর থেকে সেগুলো এঁটে দেওয়া হয়। ঘরের ভেতর কাজ চলবার সময় যেসব আবর্জনা জঞ্জালের সৃষ্টি হবে
তা পর্যন্ত একটু নড়চড় হবার উপায় নেই। হলের সঙ্গে লাগানো চৌবাচ্চার মাপের প্রকাণ্ড উঁচু আর একটা ঘর আছে। শুধু একটা নর্দমা দিয়েই হল ঘরের সঙ্গে তার যোগাযোগ। এটাকে আমরা বলি চৌবাচ্চা ঘর। ওই নর্দমা পথে সমস্ত জঞ্জাল চৌবাচ্চা ঘরে এসে জড়ো হয়। এই চৌবাচ্চা ঘরে ঢুকবারও শুধু একটি মাত্র দরজা। চাবি থাকে কেবল আমার আর মিস্টার সরকারের কাছে। আমরা দুজন ছাড়া এ ঘরে অন্য কারো ঢুকবারই হুকুম নেই। রোজ বিকেল 5টায় কারখানা বন্ধ হলে আমি এসে জঞ্জালগুলো পরীক্ষা করে দেখে আবার বন্ধ করে চলে যাই। হল ঘরে তবুও জানালা রয়েছে। এখানে সে বালাইও নেই। থাকবার মধ্যে আছে কেবল বাতাস প্রবেশের জন্য ছাতের কাছাকাছি দেওয়ালের গায়ে দুটো ছোট ছোট ফোকর মোটা শিক, সেখানেও এমনি ভাবে বসানো যে মানুষের সাধ্য কি সেখানে কোনো রকম 10 ফুট করে। মেঝের ওপর থেকে চৌবাচ্চা ঘরের ছাদ 14 ফুট। দিন রাত বন্দুক কাঁধে বরকন্দাজ পাহারা দিচ্ছে। একজন চৌবাচ্চা ঘরের কাছে, একজন ঠিক তার উল্টো দিকে। একতলায় কারখানা, দুতলায় আমার কোয়ার্টার। আজ বেলা 10টায় কারখানা খুলবার সময় বরাবরকার মতোই বিশেষ লক্ষ্য করে গেছি। দরজা জানালা কোথাও এতটুকু আঁচড়ের দাগ নেই। হীরের কেসগুলো দিব্যি তালা বন্ধ হয়ে আছে। কাজেই কিভাবে যে হিরেখানা খোয়া যেতে পারে তা বাস্তবিকই একটা প্রকাণ্ড রহস্য বলতে পারেন। আপনি হয়তো বলবেন কাজ করাবার সময় কারিগরদের ভিতরেই কেউ হয়তো এই দুষ্কর্মটি করেছে, কিন্তু আমি আপনাকে বলছি মিস্টার হুকাকাশি, তা একেবারেই অসম্ভব। অসম্ভব এই জন্য যে আমাদের ওখানকার নিয়মই হলো এই যে একবার কাজের ঘরে ঢুকলে কারখানা বন্ধ হবার আগে আর কেউ সে ঘর থেকে বাইরে আসতে পাবে না। টিফিনের সময়ও জল খাবার খেতে হবে ওই ঘরেরই ভেতরে। যার যা খেতে অভিরুচি বাড়ি থেকে সঙ্গে নিয়ে আসতে পারে। ঘরের একপাশে কাঠের পার্টিশন দিয়ে জলের কল, বাথরুম সমস্তই করে রাখা হয়েছে। বাইরে আসবার কোনো দরকার নেই। কাজের ঘন্টা বাজবার সঙ্গে সঙ্গে ঘরের একমাত্র ভিতর দরজাটা আমরা বন্ধ করে দিই, আর সেই বন্ধ দরজার এপাশে সারাক্ষণ একটা দারোয়ান মোতায়েন থাকে। মিস্টার সরকার এবং আমি ছাড়া সারাদিনে ও ঘরে আর কোনো প্রাণীর ঢোকবার উপায়ও নেই, হুকুমও নেই। তারপর ছুটির ঘন্টা বেজে গেলে কারিগরদের একে একে দরজার সামনে আনা হয়। তন্ন তন্ন করে তাদের দেহ তালাশ করে তবে আমি ফটকের বাইরে যেতে দিই। 20 বছর আমস্টারডামে চাকরি করে এসেছি। হিরে সরিয়ে নেবার যত রকম সম্ভব অসম্ভব ফন্দি ফিকির আছে, কোনোটাই আমার জানতে বাকি নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমার চোখে ধুলো দিয়ে কেউ যে সরে যেতে পারেনি এ কথা ধ্রুব সত্য। আর তাছাড়া তার তো প্রত্যক্ষ প্রমাণই রয়েছে। দিনের শেষে কেস বন্ধ করবার সময় হিরে তো কেসেই ছিল দেখা গেছে। এক ভৌতিক কাণ্ড ছাড়া এই রহস্যের তো আর কোনো সমাধানে আমি দেখতে পাই না। অথচ সময় মতো রাজা বাহাদুরকে তার হিরে ফিরিয়ে দিতে না পারলে আমাদের দশা কি হবে একবার ভেবে দেখুন আপনি। ভদ্রলোক হাতের তেলের উপর কপালের ভর রেখে নিয়মানভাবে মেঝের দিকে তাকিয়ে থাকলেন। হুকাকাশি ধীরে ধীরে অ্যাক্টিভ নস্যি নিয়ে বললেন, হিরে চুরির ব্যাপারটা আজকাল কলকাতায় একটু সংক্রামক হয়ে দেখা দিয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। শুধু আপনি নন, আরও 2-1 মনিকার এ বিষয়ে আমার পরামর্শ পাঠিয়েছেন। আচ্ছা, আপনি এখন দমদমায় ফিরে যান, ঘন্টাখানেক বাদেই আমি আসছি, ঠিক আছে? মিস্টার সেন গিয়ে মোটরে উঠতেই হুকাকাশি টেলিফোনের রিসিভারটা তুলে নিলেন। হ্যালো, কে? রণজিৎ বাবু? ভারী ইন্টারেস্টিং। আর একটা হিরে চুরির কেস। হ্যাঁ, এবারে দমদমার সেন অ্যান্ড সরকার কোম্পানি থেকে। হাতে সময় আছে? একবারটি যেতে পারবেন আমার সঙ্গে ওখানে? 1/2 ঘন্টার মধ্যে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তৈরি হইনি, কি বলেন? যথাসময়ে রণজিৎকে সঙ্গে নিয়ে হুকাকাশি
দমদমার সেন অ্যান্ড সরকারের কারখানায় এসে উপস্থিত হলেন। মিস্টার সেন ফটকের সামনেই অপেক্ষা করছিলেন। অল্প পরে মিস্টার সরকারও এসে জুটলেন। হুকাকাশি বললেন, সময় নষ্ট না করে প্রথমেই চলুন অকুস্থানে যাওয়া যাক, মানে যেখান থেকে হিরে খান অদৃশ্য হয়ে গেছে সেখানে। দরজা খোলা হলো। চারজনেই প্রকাণ্ড হলটার ভিতর এসে ঢুকলেন। সে সময়টা টিফিনের। কারিগরেরা কাজকর্ম ছেড়ে ঘরের মধ্যেই যে যার টিফিন খেতে বসে গেছে। কেউ টিফিন ক্যারিয়ারের বাটি থেকে রুটি তরকারি বের করছে, কেউ বা গুড় সহযোগে চিড়ে চিবোচ্ছে। কারো কারো আবার স্বাস্থ্যকর জিনিসের উপর ততটা লক্ষ্য নেই, মুখরোচক হলেই হলো। তারা ন্যাকড়ার পুটুলি খুলে বার করছে ঝুড়ি ভাজা। কেউ বা দুনিয়ার একমাত্র সার বস্তুটাকেই শুধু চিনেছে, অর্থাৎ সেই প্রচণ্ড গরমের মধ্যেও থার্মোফ্লাক্স খুলে গিলছে কেবল বাটি বাটি চা। রণজিৎ একটু হেসে মিস্টার সেনকে লক্ষ্য করে বলল, না, আপনার কারিগরদের ভোজন বৈচিত্র্য আছে বলতেই হবে। কেউ কেউ স্বাস্থ্য সম্বন্ধে বেজায় সতর্ক, আবার কেউ কেউ সে বিষয়ে কোনো তোয়াক্কাই রাখে না। হুকাকাশি টিপ্পনি কাটলেন, অর্থাৎ খাদ্য বিজ্ঞান সম্বন্ধে বিশেষ অজ্ঞ, এই তো? কিন্তু কেউ কেউ আবার বিশেষ অজ্ঞ এবং বিশেষজ্ঞ। ওই দেখুন, পাছে বাতাস লেগে খাবার নষ্ট হয়ে যায় সেই ভয়ে ওই লোকটা খাবারের বাক্সে ছোট ছোট কতকগুলি ফুটো করে নিয়েছে, অথচ খাবার বেলায় খাচ্ছে তেলে ভাজা বেগুনি। এক কথায় যাকে সদ্য বিষ বললে চলে। মুখে রসিকতা করতে থাকলেও হুকাকাশি তীক্ষ্ণ দৃষ্টিতে সমস্ত ঘরখানায় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছিলেন। গলার স্বর নামিয়ে বললেন, বাস্তবিকই আপনারা একটি অভেদ্য দুর্গই তৈরি করে রেখেছেন মিস্টার সেন। কোনো বাইরের লোকের পক্ষে এখানে ঢুকে কোনো কিছু সরিয়ে নেওয়া যেমন অসম্ভব, তেমন ভেতর থেকেও যে কোনো লোকের পক্ষেই বাইরে কোনো জিনিস চালান দেওয়াও দুঃসাধ্য ব্যাপার। ওপরের ওই জানলার পাল্লাগুলো তো দেখছি খাঁটি স্টিলের। কাজ বন্ধ হয়ে গেলে নিশ্চয়ই ওগুলোকে ভেতর থেকে এঁটে দেওয়া হয়। হ্যাঁ, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা দেখে শুনে নেই। কথা বলতে বলতে হুকাকাশি এগিয়ে গেলেন হীরের কেসটার দিকে। তারপর মিস্টার সেনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এগুলোই বুঝি হীরের কেস? আগে হ্যাঁ, এগুলো খাঁটি স্টিলেই তৈরি। কেসের ভিতর প্রত্যেকটি হীরের জন্য আলাদা আলাদা খোপ আছে, গায়ে নম্বর আটা। এখন কাজ চলছে, তাই কেসের ডালা খোলা। মিস্টার সরকার এগুলোর কাছাকাছি থাকেন। ছোটের সময় প্রত্যেকটি খোপে হিরে আছে কিনা দেখে নিয়ে তালা বন্ধ করে চাবি এঁটে দেবেন। তার মানে লোহার সিন্ধুকের মধ্যেই এগুলো রাখা হলো। বুঝেছি, এখন চলুন পার্টিশনটার ওধারটা একবার দেখে আসা যায়। বাহ, এদিকেও তো দেখছি আপনাদের সতর্কতার কোনো সীমা নেই, একেবারেই দুর্গ। পার্টিশনের এধারে এসে হুকাকাশি হঠাৎ জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনার কারিগরেরাও কি মাঝে মাঝে খিচুড়ি দিয়েও টিফিন করে নাকি মিস্টার সেন? খিচুড়ি? ওই দেখিনি তো কখনো। তা খেতে পারে, এতে আশ্চর্যের কি আছে? আমি কিন্তু রান্না করা খিচুড়ির কথা বলছি না মিস্টার সেন, তবে কাঁচা খিচুড়ি। কাঁচা খিচুড়ি? সে আবার কি? নইলে এগুলো এখানে এলো কোত্থেকে? এই দেখুন। বলে তিনি গুটি কয়েক ডাল এবং চাল মেঝে থেকে তুলে মিস্টার সেনের হাতে দিলেন। এগুলির দিকে কিন্তু আর কারোরই নজর পড়েনি। সেন এবং সরকার পরস্পরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। ব্যাপারটা তাদের কিছুই বোধগম্য হলো না, কিন্তু হুকাকাশিটা তখন সেদিকে ভ্রুক্ষেপ নেই। একখানা ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে ততক্ষণ তিনি ঘরের মেঝে পরীক্ষা করতে বসে গিয়েছে। পরীক্ষা করতে করতে হঠাৎ রণজিৎকে উদ্দেশ্য করে বললেন, দেখুন তো রণজিৎ বাবু, মেঝের ওপর ছড়ানো এগুলো কি? রণজিৎ খানিকটা দেখে নিয়ে বললেন, এ তো দেখছি বালি। কিন্তু সাধারণ বালি নয় নিশ্চয়ই, তাই না? বালিটা পরীক্ষা করার জন্য রণজিৎ খানিকটা হাতে নিয়ে রগড়াতে যাবেন এমন সময় হুকাকাশি বলে উঠলেন, না না, হাতে করে অত জোরে রগড়াবেন না, এরকম খড়খড়ে দেখছেন তো, হাত সরে যাবে যে। মিস্টার সেনেরও কৌতূহল হয়েছিল। হাতে করে জিনিসটা তুলে নিয়ে বললেন, এ কি? এ তো দেখছি কাঁচের গুঁড়ো। কারখানায় এই জিনিস আনলো কে? আমাদের কাজে তো আর যাই হোক কাঁচের গুঁড়ো লাগে না। আমার এদিকটা দেখা হয়ে গেছে, আর কোনো জায়গা যদি দেখাবার থাকে তো চলুন মিস্টার সেন,
আর কোনো জায়গা তো নেই মিস্টার হুকাকাশি। সবই যখন দেখা হলো তখন আপনাদের চৌবাচ্চা ঘরটাই বা বাদ যায় কেন? চলুন ওটাও দেখে আসি। হল থেকে বের হয়ে সকলে চৌবাচ্চা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। মিস্টার সেন পকেট থেকে চাবি বের করে দরজাটি খুলে দিলেন। ভেতরে এত অল্প জায়গা যে 4 জন লোকের স্থান সংকলন হওয়াই শক্ত, তার উপর আলোর অভাবও যথেষ্ট। মিস্টার সেন পকেট থেকে খুব দামি একটা টর্চ বের করে এধার ওধারে টর্চের তীব্র আলো ফেলতে লাগলেন। এক কোণে ছোট্ট সাদা মতো কি একটু জিনিস দেখা গেল। আঙুলে করে সেটুকু তুলে এনে মিস্টার সেনকে হুকাকাশি জিজ্ঞাসা করলেন, দেখুন তো, এটা কি আপনাদের হিরে কাটার কোনো কাজে আসে? মিস্টার সেন 2 হাতে জিনিসটা একটু নাড়াচাড়া করে বললেন, এ তো দেখছি তুলো, কিন্তু সাধারণ তুলো এ তো নয়। এ যে প্রায় রেশমের সামিল। এ আমাদের কারখানায় ঢুকলো কোত্থেকে? কি বলেছেন? কাছের গুঁড়োও যেমন অসাধারণ, তুলোও ঠিক তাই। বাজারে এ ধরনের তুলো আপনি কিনতে পাবেন না। চলুন এবারে বার হওয়া যাক, আমার কাজ হয়ে গেছে। দরজা বন্ধ করতে করতে মিস্টার সেন জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কিছু আঁচ করতে পারছেন? তা পারছি বই কি, 12 আনা রহস্যই পরিষ্কার হয়ে গেছে। তাই নাকি? মিস্টার সেন যেন আকাশ থেকে বললেন। পলকের জন্য আসার আলোকে তার সমস্ত মুখ ভরে উঠল। বললেন, মহারাজের হিরে তবে ফিরে পাবার সম্ভাবনা আছে? তা নেই, এ কথাই বা বলি কি করে। আলার আমার দেখা হয়তো পাবেন না আপনি, তবে পরশু নাগাদ আমার কাছ থেকে একটা টেলিফোন আপনি আশা করতে পারবেন। এখন যাবার আগে একটা কথা, কারখানা ঘরের দারোয়ানটাকে আমি একটু আড়ালে ডেকে গুটি 2 প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অবশ্য আপনাদের যদি তাতে কোনো আপত্তি না থাকে। সে কি কথা, আপনি যা ভালো বুঝবেন করবেন, আমাদের আবার কি আপত্তি? আচ্ছা বেশ, তবে চলুন এবার তার কাছে আমাকে নিয়ে চলুন। হুকাকাশি ঠিকই বলেছিলেন। বাস্তবিকই পরদিন সারা বেলা তার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। তারপর সন্ধ্যাবেলা হঠাৎ তিনি ঝড়ের মতো রণজিতের বাড়ি এসে উপস্থিত। বললেন, চট করে জামাটা গায়ে জড়িয়ে নিন তো রণজিৎ বাবু, একবার বঙ্গ বিশ্লেষণ অফিসে যেতে হবে। কেন? সেখানে কি দরকার? ডার্ট অ্যান্ড ডার্ট জুয়েলার্স একটা বিজ্ঞাপনের কপি আমার হাতে দিয়েছে। কালকের বঙ্গ বিশ্লেষণ পত্রিকায় সেটা বার হওয়াই চাই। আমার কথাই এত দেরিতে ওরা যদি বিজ্ঞাপনের কপি নিতে আপত্তি করে, তাই আপনাকে সঙ্গে নেওয়া। খবরের কাগজ মহলে আপনার খুব খাতির, আপনার অনুরোধ ওরা কেউ ঠেলতে পারবে না আশা করি। বুঝলাম, বেশ চলুন দেখি কি করতে পারি। খবরের কাগজের অফিস থেকে বের হয়ে হুকাকাশি আবার ডুব মারলেন। পরদিন বিকেল পর্যন্ত আর তার কোনো খবরাখবর নেই। রণজিৎ অদম্য কৌতূহল চেপে রাখতে না পেরে অনবরত ঘরবার করছিলেন। এমন সময় ক্রিং ক্রিং করে টেলিফোনের ঘন্টা বেজে উঠল। তাড়াতাড়ি উঠে গিয়ে তিনি রিসিভারটা কানে লাগালেন। তারপর চোঙার কাছে মুখ লাগিয়ে বললেন, হ্যালো, ও মিস্টার হুকাকাশি, খবর কি? আমার আর আপনার দুজনারই সন্ধ্যার পর মিস্টার সেনের ওখানে নেমন্তন্ন। হঠাৎ এত আনন্দোৎসবের কারণ কি? বলেন কি, বিঘাওয়ানি রাজের হীরের উদ্ধার এর মধ্যেই হয়ে গেছে? আপনি মানুষ নন মিস্টার হুকাকাশি, কিছুতেই মানুষ নন। অপদেবতা? তাই বটে। আমায় ট্যাক্সিতে তুলে নিয়ে যাবেন? আচ্ছা। বেশ কিছুক্ষণ পর রণজিতের বাড়ির সামনে ট্যাক্সি এসে দাঁড়াল। তিনি তৈরি ছিলেন। হর্নের আওয়াজ শুনে রণজিৎ ট্যাক্সিতে এসে উঠলে হুকাকাশি বলতে শুরু করলেন, একেবারে বৈজ্ঞানিক চুরি মশাই, এদেশে এমন তোর ব্যাপার বড় দেখা যায় না। আরে আর হেয়ালি করবেন না, আমার তর্স হয়েছে না। একটু খোলসা করে বলুন না মশাই। আসলে অক্ষয় নামে এক নামজাদা ঝানু জোচ্চোর সম্প্রতি জেল থেকে বেরিয়ে এক নতুন ধরনের জোট চুরি শুরু করেছিল। ভিন্ন ভিন্ন প্যাটার্নের অনেকগুলো নকল হিরে জোগাড় করে সে কলকাতার দোকানে দোকানে ঘুরে বেড়াতো। নকল হিরে? সে ওসব পেল কোথায়? সেসব কোথায় পাওয়া যায় আপনি না জানলেও জোচ্চোরেরা তার খবর রাখে। তো যা বলছিলাম, সেই অক্ষয় খদ্দের সেজে দোকানের কাউন্টারের ওপর হিরে পরখ করবার ছুতোয় নকল হিরে বাক্সে চালান দিয়ে আসলখানা বার করে এনে বলতো, না মশাই, পছন্দ হলো না, হিরেখানা রেখে দিলুম, আপনারা একবার দেখে নিন না হয়।
এই বলে দোকানির চোখের সামনেই খুট করে বাক্সটা টিপে দিয়ে চলে আসতো। চোখের সামনে হিরে বন্ধ করা হয়েছে দেখে দোকানির আর কোনো সন্দেহ হতো না। তারপর আসল ব্যাপারটি যখন খোলসা হতো তখন খদ্দের একদম ভেঙে পড়েছে। এইরকম বার দুদিন হতেই মনিকার মহল সাবধান হয়ে গেল। একজন আমাকেও খবর দিল। অক্ষয় বুঝলো ঘন ঘন এক ফিকির বেশি দিন চালানো নিরাপদ নয়, একটু অন্য পথে যাওয়া দরকার। হঠাৎ তখন তার মনে পড়ল সেন অ্যান্ড সরকার কোম্পানির কথা। শোনা যায় ওদের হিরে নাকি বাজার চলতি হিরের চাইতে ঢের ঢের বেশি দামি। মাথায় একটু হাত বুলিয়ে দেখতে ক্ষতি কি? টাকা দিয়ে বনমালী নামে সেন অ্যান্ড সরকার কোম্পানির এক কারিগরকে অক্ষয় হাত করে ফেলল। এবার প্ল্যান হলো সম্পূর্ণ নতুন ধরনের। জানু জোচ্চুর কিনা হরেক রকম জোচ্চুরি সাজ সরঞ্জাম ওর কাছে আছে। এই সরঞ্জামের মধ্যে আছে গুটি কয়েক শেখানো পায়রা। পায়রা দিয়ে চুরি? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আপনি নিশ্চয়ই জানেন শিক্ষিত পায়রাকে কোনো জায়গা থেকে ছেড়ে দিলে সে উড়ে গিয়ে ঠিক তার মালিকের বাড়িতেই হাজির হবে। আগেকার দিনে সেনাপতিরা এদের পায়ে চিঠি বেঁধে যুদ্ধক্ষেত্র থেকে রাজধানী পর্যন্ত খবর পাঠাতেন। হ্যাঁ, তা জানি বটে। তো এরকম একটি শেখানো পায়রা বনমালীকে দেওয়া হলো। সেন অ্যান্ড সরকারের কারখানা ঘরে কর্মচারীদের ঢুকবার বেলায় কোন রকম দেহ তালাশ করা হয় না, কেননা তা অনাবশ্যক। ওটা করা হয় শুধু বার হবার সময়তে। বনমালী তার টিফিনের বাক্সে হাওয়া চলাচলের উপযোগী গুটি কয়েক ছ্যাদা করা পায়রাটিকে তারই ভেতর পুড়ে ফেলল। তারপর টিফিন বলে চালিয়ে বাক্সটাকে নিয়ে এলো কারখানা ঘরের মধ্যে। কিন্তু পায়রা তো ডাকবে, তাতেই তো সবার বুঝে যাওয়ার কথা। না হ্যাঁ, ভেত্তিওয়ালার পায়রার মতো অক্ষয়ের পায়রাও ডাকে না, চুপচাপ পড়ে থাকে। বনমালী আগেই খবর পেয়েছে পাকা জহুরি মিস্টার সেনের উপস্থিতি ছাড়া বিঘাউনি রাজের হিরে কাটা হবে না। আর সেদিনে টিফিনের সময় মিস্টার সেনকে কাজের তাগাদায় বেরুতে হবে। ফিরবেন তিনি কারখানা বন্ধ হবার সময় দেহ তালাশি করতে। কাজেই টিফিনের পরই সে সুযোগ বুঝে অক্ষয়ের দেওয়া একখানা জুৎসই নকল হিরে কেসে রেখে আসল হিরেখানা তুলে নিল, যেমন গহনাগাটির দোকানের সচরাচর হয়ে থাকে আর কি। কাজের খাতিরে সকলকে সর্বদা কেসের কাছে যেতে হচ্ছে, সন্দেহের কোনো কারণই নেই। তারপর পার্টিশনের এধারে বাথরুমে এসে সকলের অলক্ষ্যে পায়রার পায়ে বিঘাউনি রাজের হিরে বেঁধে দিতে তার কোনোই কষ্ট হয়নি। এরপর বাক্সে ফের পায়রা পুড়ে সে আবার চলে এলো হল ঘরে, যেখানে জঞ্জাল ফেলবার নর্দমা ঠিক তারই মুখে। এই নর্দমাটিরও সর্বদাই ব্যবহার হচ্ছে, কাজেই হুঁশিয়ারির সঙ্গে চারদিক দেখে নিয়ে কৌশলে সে যখন পায়রাটিকে এই নর্দমার ভিতর ঢুকিয়ে দিল তখনও কারো কোনো সন্দেহ হবার কারণ ঘটেনি। পায়রা এসে বলল চৌবাচ্চা ঘরে। সে ঘরের খুব উঁচুতে আলো ঢুকবার পুকুরগুলিতে মোটা মোটা লোহার শিক লাগানো। চোর আটকাবার পক্ষে তা পর্যাপ্ত বটে, কিন্তু পায়রার পক্ষে সে পথে গলে যাওয়া কিছুই কষ্টকর নয়। শিক্ষিত পায়রা সেই পথেই উড়ে এসে অক্ষয়ের হাতে বিঘাউনি রাজের হিরে পৌঁছে দিল। এদিকে এক মুহূর্তও হীরের খোপ খালি পড়ে থাকেনি বলেই ওদিকে কারোর নজর যায়নি। আর বনমালীও এতটা সাহস পেয়েছিল। ছুটির সময় প্রত্যেকটি খবি ভর্তি আছে দেখে মিস্টার সরকারও কিছু খুঁটিয়ে দেখা আবশ্যক মনে করেননি, কেস বন্ধ করে ফেলেছেন। সকলেরই ধারণা বিঘাউনি রাজের হিরে সারা রাত কেসেই ছিল। সে না হয় বুঝলাম, কিন্তু মিস্টার সেনের কথা অনুযায়ী তো হীরের কেসটা খালি ছিল। বনমালী যদি নকল হিরে রেখে থাকে তবে সেখানে গেল কোথায়? হীরের কেস খালি ছিল কারণ পরদিন বনমালী এসে প্রথমেই সেই নকল হিরে মানে কাঁচের টুকরোটা কেস থেকে তুলে এনে পেশাই কলে ফেলে এক মুহূর্তে বালির মতো মিহি করে ফেলল। তারপর সেই কাঁচের গুঁড়ো পার্টিশনের ওধারে ফেলে দিল যাতে জলের সঙ্গে অদৃশ্য হয়ে যায়। ভয়ে ভয়ে তাড়াতাড়িতে কাজ সারতে যাওয়ায় অল্প একটু গুঁড়ো কিন্তু মেঝেতে ছড়িয়ে পড়েছিল। নকল হিরেটাকে এভাবে নষ্ট করার অর্থ এই যে মিস্টার সেনের মনে দৃঢ় ধারণা জন্মাবে রাত্রিরেই বাইরের কোনো চোর এসে বিঘাউনি রাজের হিরেখানা আত্মসাৎ করেছে। ভেতরের কোনো কারিগরের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই, অর্থাৎ একদম উল্টো দিকে অনুসন্ধানের মুখটা ঘুরিয়ে দেওয়া। রণজিৎ অবাক হয়ে সমস্ত ঘটনা শুনছিলেন। হুকাকাছির বর্ণনা শেষ হয়ে যাওয়ার পর তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন,
বাস্তবিক এ যে আপনি কি করে বার করলেন ভেবে ভেবে কিছুই কুল কিনারা পাচ্ছি না হে। হুকাকাশি হেসে বললেন, আচ্ছা শুনুন, তবে উল্কিনাটা পাইয়ে দিচ্ছে। সেন অ্যান্ড সরকার কোম্পানির কারখানায় এসে গোড়াতেই একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গেল। রাত্রি যোগে বাইরের কোনো চোর ভেতরে এসে যে হিরে চুরি করেনি সেটা সুনিশ্চিত। এমন একটা সুরক্ষিত দুর্গে তাদের আশাই যে শুধু দুরূহ ব্যাপার তাই নয়, দরজা অথবা জানালা কোথাও তাদের আসবার বিন্দু মাত্র চিহ্ন নেই। এমনকি হীরের কেসটি পর্যন্ত বন্ধ অবস্থাতেই দেখা গেছে। কাজেই প্রথম থেকেই সেই সম্ভাবনাটা একদম বাতিল করে বিচারের বিষয়টি সীমাবদ্ধ করে আনলাম। বাইরে থেকে কেউ যখন আসেনি তখন নিশ্চয়ই ভেতর থেকে হিরে চালান দেওয়া হয়েছে। কারখানা ঘরটাকে খুঁটিয়ে পরিষ্কার করবে এও বেশ বোঝা যায় যে হিরে তো দূরের কথা, একটা মাছি গলান যেতে পারে এমন ফাঁকও কিন্তু কোথাও নেই। বাদ শুধু ওই নর্দমাটা, শুধু ওই নর্দমার দ্বারাই হিরে আসতে পারে হলঘর থেকে চৌবাচ্চা ঘরে। কাজে ওই নর্দমাটাই হবে আমার অনুসন্ধানের প্রধান লক্ষ্য। বিচারের বিষয় আরো সীমাবদ্ধ হয়ে এলো। তারপর বিবেচ্য চৌবাচ্চা ঘরে মিস্টার সেন, ভিন্ন আর কারো ঢুকবার উপায় নেই। কাজেই সেখান থেকে হিরে খানাকে ফের কোথাও চালান দিতে হলে তার একমাত্র পথ প্রায় 14 ফুট উঁচুতে আলো বাতাস ঢুকবার উদ্দেশ্য লোহার শিক দেবা যে দুটো ফোকর রয়েছে তারই কোনো একটা। এ অবস্থায় এই ঘর থেকে অন্য ঘরে হিরে চালান দেওয়া কোনো লোকের পক্ষে শুধু নিজের চেষ্টাই অসম্ভব। হয় তাকে কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে, নতুবা কোনো জীবের। এতখানি বোধসম্পন্ন যন্ত্র থাকতে পারে বলে আমি নিজে বিশ্বাস করি না। কোনো সুস্থ মস্তিষ্কের লোকই বিশ্বাস করেন বলে মনে হয় না। কাজেই সাহায্য নেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো জীবের। সে জীবটি এত ছোট হওয়া চাই যে একটা নর্দমার পথ দিয়ে অনায়াসে সে গলে যেতে পারে। একটা টিফিন বইবার বাক্সে করে অনায়াসে তাকে কারখানা ঘরে আনা চলে, কেননা ওভাবে আনা ছাড়া অন্য কোনো উপায়ে তাকে কারখানা ঘরে আনা অসম্ভব। কাজেই অন্য সব চিন্তা ছেড়ে আমায় শুধু দেখতে হবে ঘরের কোথাও এ হেন কোনো জীবের কিছুমাত্র চিহ্ন পড়ে আছে কি না। বিচারের বিষয়টা কতখানি ছোট্ট হয়ে গেছে লক্ষ্য করেছেন? তারপর আচ্ছা, ঘরে ঢুকেই একজন কারিগরের বৈজ্ঞানিক বুদ্ধি সম্বন্ধে আমি একটু কটাক্ষ করেছিলাম, মনে আছে? খাবার নষ্ট হবার ভয়ে খাবারের বাক্সে ছোট ছোট সাদা করে নিয়েছিল বলে। খাবার টাটকা রাখবার উদ্দেশ্যে এ কাজ সে করেছে এ কথা কিন্তু তখনও বিশ্বাস করিনি। ঘোরতর সন্দেহ হয়েছিল যে জীবটিকে বাক্সে পড়বার পর তার নিঃশ্বাস প্রশ্বাসের হাওয়া সরবরাহের জন্য এই ব্যবস্থা। পার্টিশনের এপাশে এসে মেঝের উপর চাল আর ডাল দেখতে পেয়ে আপনারা সবাই অবাক হয়ে গিয়েছিলেন। আমি কিন্তু হইনি। এগুলো কিন্তু সে জীবটিরই খাবার। এপাশে এনে তাকে খোলবার সময় বাক্স থেকে ছিটকে বেরিয়ে এসেছে। আমি তক্ষুনি বুঝতে পেরেছিলাম কি ধরনের জীব। খাবার দেখে তাও কিছুটা আন্দাজ হলো, যদিও আমার মনে মনে ওই রকমেরই ধারণা ছিল। তারপর চৌবাচ্চা ঘরে তুলো জাতীয় জিনিসটা দেখে মিস্টার সেনের মনেও সন্দেহ হয়েছিল যে সাধারণ তুলো ওটা নয়। আমি কিন্তু তখনই বুঝতে পেরেছি সাধারণ অসাধারণ কোনো তুলোই ওটা নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। একটা সাদা পায়রার পালক। নর্দমার পথে ঘষাঘষিতে পায়রার রোঁয়া ওপর ওপর উঠে এলে সেটা ঠিক রেশমি তুলোর মতোই মনে হওয়ার কথা। সমস্ত ব্যাপারটার তখন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেল। পায়রার পায়ে বেঁধে কারখানারই একজন কারিগর হিরে চালান দিয়েছে, এবং সে কারিগরটি কে তা আজ করতেও কষ্ট হলো না। ছেঁদাওয়ালা খাবারের বাক্সের মালিক যিনি, তিনি অর্থাৎ খাকি হাফ প্যান্ট পরা লোকটা। পার্টিশনের ওধারে মেঝের উপর আরো একটি রহস্যময় জিনিস পাওয়া গেল। মিস্টার সেন তখনই আঁচ করেছিলেন ওগুলো সত্যিই কাঁচের মিহি গুঁড়ো। হীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। থাকলে মিস্টার সেনের মতো পাকা জহুরি কখনোই ভুল করতেন না। কাঁচের গুঁড়ো তার কারখানায় কি করে এলো এটা ভেবে মিস্টার সেন আশ্চর্য হয়েছিলেন। কিন্তু একটু তলিয়ে দেখলে এতে আশ্চর্য হবার কিন্তু কিছুই নেই। ব্যাপারটা তো এই, কোনো কারণে হিরে চোরের একখণ্ড কাঁচ কারখানার ভেতরে আনার দরকার হয়েছিল। তারপর দরকার চুকে গেলে সেটাকে আর কোনো মতে লুকোবার উপায় নেই দেখে
গড়িয়ে উড়িয়ে দেবার ব্যবস্থা হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে কি জন্য কাঁচের টুকরোটাকে কারখানায় আনার প্রয়োজন হতে পারে? একটু বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন। বিঘাউনি রাজের নম্বর 8 হীরের খোপটা খালি রেখে পায়রার পায়ে সেটি বাঁধবার চেষ্টা করা বিশেষ দুঃসাহসের কাজ। কেননা তাতে তো কিছু সময় লাগবে, দাদা বললে আর রক্ষা নেই। কাজেই কারিগর স্বভাবতই চেষ্টা করবে এক টুকরো নকল হিরে সেই খোপে রেখে সবার চোখে ধুলো দিতে। পরদিন একটু সকাল সকাল এসে সেই কাঁচখানা গুড়িয়ে দিলেই হলো। কারিগরের সম্বন্ধে কর্তাদের কোনো সন্দেহ হবে না, পুলিশ তাদের পেছনে লাগবে না। সুযোগ বুঝে কাঁচখানাকে পেশাই কলে চূর্ণ করতে আধ মিনিটের সময় লাগলো না। এ অতি সহজে সমাধান হতে পারে। সেদিন আমি যখন গোপনে দারোয়ানের কাছে গেলাম, তার সাথে কি কথা হলো জানেন? আচ্ছা, তুমি এখানে দারোয়ানের কাজ করো? আগে হ্যাঁ বাবু। তা যখন সব কারিগরেরা ঢুকে তখন তাদের দেহ তালাশ হয় কি? না বাবু, ঢোকার সময় তো দেহ তালাশ হয় না, দরকার পড়ে না আর কি। শুধু কারখানা ছুটি হলে আমি নিজে সবাইকে তালাশ করে তবেই ছাড়ি। বেশ। আচ্ছা, যেদিন চুরি হলো সেদিন সন্দেহজনক কিছু চোখে পড়েছিল? মানে কারিগরদের মধ্যে কেউ কোনো সন্দেহজনক আচরণ করেছিল কি? না বাবু, অন্যান্য দিনের মতো সব ঠিকই ছিল। আর কারখানা বন্ধের সময় তো সরকার বাবু নিজে সব দেখে নিয়েছিলেন। চুরি যেদিন হলো তার পরের দিন কারখানায় সবচেয়ে আগে কোন কারিগর এসেছিল মনে করতে পারবেন কি? হ্যাঁ বাবু, বনমালী এসেছিল। বনমালী? আচ্ছা, হলঘরের ভিতরে গিয়ে কে বনমালী একটু দেখিয়ে দাও তো ইশারা করে। এরপর দারোয়ান হলঘরে গিয়ে চোখের ইশারায় যাকে দেখিয়ে দিল সে আর কেউ নয়, সেই খাকি প্যান্ট পরা লোকটা যা টিফিন বাক্স নিয়ে আমি সেদিন রসিকতা করেছিলাম। ব্যাপারটা 2-4 করতে আমার বেশি সময় লাগলো না। এর পরের ঘটনা আর বেশি করে বলবার দরকার নেই, সংক্ষেপে বললেই চলবে। আপনাকে বিদায় দিয়ে আমি কারখানার কাছে কোনো একটা জায়গায় অপেক্ষা করতে থাকলাম। তারপর ছুটির পর বনমালী বার হতেই গোপনে তার পিছু নেওয়া গেল। সে এসে উপস্থিত হলো বাগবাজারের একটা বাড়ির দরজায়। বার কত কড়া নাড়তে যে লোকটা এসে দরজা খুলে দিল তাকে দেখে আমার দস্তুর মতো চমকে যেতে হলো। বছর কয়েক আগে এক জোচ্চুরির ব্যাপারে ধরতে গেলে আমি জেলে পুড়েছিলাম। লোকটার নাম অক্ষয়, জোচ্চুরির ধারী। ভাবলাম জেল থেকে বেরিয়েও আবার হীরের ব্যবসা করেছে নাকি। হালে কলকাতার মণিকার মহলে আসল হীরের জায়গায় মাঝে মাঝে যে নকল হীরে চালান হচ্ছে সেগুলির মূলে এই মহাত্মাটি নেই তো? একটু খোঁজ নিতে হচ্ছে তো। ফলে পরদিন অনেকটা সময় আমায় বাগবাজারেই কাটাতে হলো। বিশেষ লক্ষ্য করে দেখেছিলাম অক্ষয় চন্দ্র আমাদের বঙ্গ বিশ্লেষণ কাগজের একজন নিয়মিত পাঠক। আমার মক্কেল মেসার্স ভাট অ্যান্ড ভাট জুয়েলার্সের সঙ্গে পরামর্শ করে সেদিন তাদেরই নামে বঙ্গ বিশ্লেষণ কাগজে একটা বিজ্ঞাপন বার করে দেওয়া গেল। কয়েকখানা হিরে তাদের ওখানে অল্প দামে বিক্রি হবে। শোকেসে আছে, যে কোনো লোক এসে দেখে যেতে পারে। বেশ জানতাম ভয়ের চাইতে লোভটাই অক্ষয় চন্দ্রের বেশি। বঙ্গ বিশ্লেষণ বিজ্ঞাপন পড়বার পর সে কিছুতেই স্থির থাকতে পারে না। একটা না একটা চুরির মতলব মাথায় নিয়ে ঠিক এসে হাজির হবে। হলোও ঠিক তাই। যেমনি তার দোকানে এসে ঢোকা আমিও অমনি ফ্যাক করে ওকে ধরে সঙ্গে সঙ্গে ওর পকেটে হাত ঢুকিয়ে দিলাম। বেরিয়ে এলো খান 15 নানান সাইজের নানান প্যাটার্নের নকল হিরে। এরপর আর বেশি কিছু বলবার নেই, শুধু এটুকু ছাড়া যে আমার টেলিফোন পেয়ে অক্ষয় চন্দ্ররই বিছানার তোষক কেটে মিস্টার সেন পুলিশের সাহায্যে বিঘাউনি রাজের হিরেখানা উদ্ধার করে এনেছেন। অক্ষয় চন্দ্র এবং বনমালী দুজনেই এখন হাজতে। এই যে আমরা দমদমায় মিস্টার সেনের বাড়ি এসে পড়েছি। এ ভাইজি, রক্ষে রক্ষে।